এটা একটা হিউজ মার্কেট। আপনার ইকোনমিতে, ইউকে ইকোনমিতে একটা হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে এই কুলিনারি ইন্ডাস্ট্রি। সো অবভিয়াসলি আমরা কিন্তু দেখছি আমাদের যারা গাড়ি ইন্ডাস্ট্রির যারা লিডার্স রয়েছে তারা কিন্তু বারবার অতীতেও আমরা দেখেছি তার গভর্নমেন্টকে কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করেছে যে আমাদের এই সেক্টরটাতে আমাদের স্টাফের প্রয়োজন, স্টাফ সাফিসিয়েন্ট আমরা পাচ্ছি না, যার কারণে আপনার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা যাচ্ছে না। অবভিয়াসলি এখন আমি বলছি না যে তারা আইন মানবে না, অফকোর্স আইন মানতে হবে। আপনি একটা দেশে লিগালি আপনি ব্যবসা করবেন, আপনাকে অবশ্যই আইন মেনেই করতে হবে। আপনি যারা এখানে লিগাল রয়েছে, বৈধ রয়েছে, তাদেরকেই আপনি রিক্রুট করবেন। তার জন্য তো অবভিয়াসলি এখানে হিউজ পরিমাণ ফাইন রয়েছে। শর্টেজ অকুপেশন লিস্টে থাকলে যে সুবিধাটা হয়, ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হয়, এবং এই ক্যাটাগরিতে যারা আছে তাদের স্যালারিটা একটু কম হলেও আপনার চলে। সো এর সাধারণ যে স্যালারি লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু শর্টেজ অকুপেশন লিস্টে দেখা যাচ্ছে যে একটু স্যালারির থ্রেশহোল্ডটা একটু কম। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. অবৈধ ইমিগ্রেন্টদেরকে রেস্টুরেন্ট ব্যবসায় তারা কাজের জন্য যথাযথ লোক না পেয়ে, অর্থাৎ দক্ষ কর্মী না পেয়ে, তারা অনেক সময় যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে কাজ দেন। তো এই প্রবণতাটি আসলে কেন, আর ওভারঅল এই স্টাফ ক্রাইসিস নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করতেন ব্যারিস্টার সঞ্জয়। জি, ধন্যবাদ তনির ভাই, আপনি রাইটলি বলেছেন যে স্পেশালি এই সেক্টরটাতে এটা একটা হিউজ মার্কেট। আপনার ইকোনমিতে, ইউকে ইকোনমিতে একটা হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে এই কুলিনারি ইন্ডাস্ট্রি। সো অবভিয়াসলি আমরা কিন্তু দেখছি আমাদের যারা গাড়ি ইন্ডাস্ট্রির যারা লিডার্স রয়েছে তারা কিন্তু বারবার অতীতেও আমরা দেখেছি তার গভর্নমেন্টকে কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করেছে যে আমাদের এই সেক্টরটাতে আমাদের স্টাফের প্রয়োজন, স্টাফ সাফিসিয়েন্ট আমরা পাচ্ছি না, যার কারণে আপনার ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা যাচ্ছে না। তাদের সাফিসিয়েন্ট স্টাফ না থাকার কারণে, স্পেশালি শেফ, কিন্তু যেই মানে শেফ হচ্ছে, আমি যতটুকু বুঝি যে একটা আপনার রেস্টুরেন্টের প্রাণ হচ্ছে, হার্ট হচ্ছে আপনার শেফ। অবভিয়াসলি আপনার যদি হার্ট না থাকে, আপনি যদি মানে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত বা স্কিলড শেফ না পান, তাহলে কিন্তু আপনার রেস্টুরেন্ট চালানো সম্ভব হবে না। অ্যান্ড অবভিয়াসলি আরেকটা জিনিস আমি এখানে দেখেছি যে আপনি যেটা বললেন যে অবৈধ লোকজনের উপর কেন আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ীগুলি রিলাই করে, এটার আসলে অনেকগুলো কারণ রয়েছে। তো ফার্স্ট অফ অল, স্কিলড যে শেফগুলো, ধরেন আমি যদি আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথাই বলি, ইন্ডিয়ান রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান কারি যারা বানাবে, আমি তো আসলে একটা সাদা লোককে আমি যতই ট্রেন করি না কেন, ওই যে কারির যে একটা টেস্ট, একটা গন্ধ, একটা স্বাদ, বা আমাদের কালচারের যে একটা স্পাইসের যে একটা টেস্ট রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এই বিষয়টা কিন্তু একটা সাদা লোককে দিয়ে আপনি ইন্ডিয়ান কারি যতই রান্না করেন ওই জায়গাটাতে কিন্তু আসলে পৌঁছানো সম্ভব না। দ্যাট ইজ হোয়াই তারা চায় যে, দেখবেন যে ম্যাক্সিমাম সময় চাইনিজ রেস্টুরেন্টে কেন চাইনিজ শেফ, থাই রেস্টুরেন্টে কেন থাই শেফ, তারা যে অথেন্টিক যে ফুডটা প্রিপেয়ার করার জন্য তাদের যেই সেন্সটা দরকার, তাদের যেই আর্টটা দরকার, স্কিলটা দরকার, এই জিনিসটা কিন্তু তাদের কাছ থেকে আপনি মানে অরিজিনাল বা অথেন্টিক ইয়েটা পাবেন। দ্যাট ইজ হোয়াই আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আমরা সাধারণত বাঙালি যারা শেফ রয়েছে তাদের উপর রিলাই করি। তো এখন একটা শেফ যখন আমি পাচ্ছি না, দেখা যায় যে আমার হাতের কাছে যদি আমি কাউকে পাই, তার কাজের রাইট বা ইয়ে না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাকে দিয়ে কাজ করাচ্ছে। অবভিয়াসলি এখন আমি বলছি না যে তারা আইন মানবে না, অফকোর্স আইন মানতে হবে। আপনি একটা দেশে লিগালি আপনি ব্যবসা করবেন, আপনাকে অবশ্যই আইন মেনেই করতে হবে। আপনি যারা এখানে লিগাল রয়েছে, বৈধ রয়েছে, তাদেরকেই আপনি রিক্রুট করবেন। তার জন্য তো অবভিয়াসলি এখানে হিউজ পরিমাণ ফাইন রয়েছে। সো অবভিয়াসলি আপনি যে রিপোর্টটা আজকে দেখালেন যে বিবিসির, যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে যে ইকোনমিতে যে তারা কন্ট্রিবিউশনটা করতো, সেটাও তো বন্ধ হয়ে যাচ্ছে এট দ্য সেম টাইম। তো আমার কাছে মনে হচ্ছে যে ইউকে গভর্নমেন্ট আপনি বন্ধ করবেন
আপনার যারা অবৈধ অভিবাসী রয়েছে, যারা কাজ করছে উইদাউট এনি ওয়ার্ক রাইট, তাদেরকে তো আপনি ধরবেন না। সিস্টেমটা চালানোর জন্য আপনার অবভিয়াসলি জিনিসটা দরকার, বাট একটা ব্যালেন্স আনা দরকার যে হ্যাঁ, আমি এই ধরেন আমার হাতে একটা ক্ষত হলো, আমি যদি এখন হাতটা কেটে ফেলি, অবভিয়াসলি দ্যাট শুডন্ট বি এ সলিউশন। বাট অবভিয়াসলি আমাদের অল্টারনেটিভ অপশনটা বের করেই আমাদের আগাতে হবে। আমি বলছি না যে আপনি অবৈধ অভিবাসীদেরকে কাজে থাকলে আপনি ধরবেন না, অবভিয়াসলি নট। বাট এট দ্য সেম টাইম, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? অল্টারনেটিভ অপশনটা গভর্নমেন্টকে বের করে দিতে হবে, যাতে করে তাদের ইকোনমিটা রান হয়, ইকোনমিতে কোনো প্রকার ইম্প্যাক্ট না পড়ে, এবং তাদের যে কন্ট্রিবিউশনটাতে যাতে ইম্প্যাক্ট না পড়ে। সো এইটার ক্ষেত্রে আমার যে বক্তব্য বা ওপিনিয়ন সেটা হচ্ছে যে তাদের অবভিয়াসলি আপনি জানেন যে হোম অফিস তাদের যে রুলস রেগুলেশনস এগুলো করে, অবভিয়াসলি তাদের একটা বডি রয়েছে যেটাকে আমরা মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি বা ম্যাক বলি সংক্ষেপে। তারা যখন একটা জিনিস নিয়ে আলোচনা করে, ইনভেস্টিগেশন করে, একটা প্রপোজাল দেয় আপনার হোম অফিসকে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক আগেই বলেছে আমাদের বর্তমানে যে শর্টেজ অকুপেশন লিস্টটা রয়েছে, বা যেটাকে আমরা বলছি ইমিগ্রেশন স্যালারি লিস্ট, মাত্র ২৩টা পজিশন এখানে রয়েছে, যেই পজিশনগুলো আপনার সাফিসিয়েন্ট না। আমাদের এই ফুল ইউকেতে যে ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার কিছু যে জায়গাগুলিতে শর্টেজ রয়েছে আপনার স্টাফের, সেই সংকটটা মূলত কাটানোর জন্যই কিন্তু এই ম্যাক বারবার এটাকে রিভিউ করছে, রিভিউ করে বলছে যে আমাদের এই জিনিসটা কিন্তু মাত্র শর্ট হয়ে গেছে। যেখানে আগে শর্টেজ অকুপেশন লিস্টে ছিল মোর দ্যান 50 পজিশনস, সেখান থেকে হঠাৎ করে আমি যদি শুধুমাত্র মাইগ্রেশন কমানোর জন্য সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। আমাকে ব্যালেন্স করতে হবে। সো এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের প্রয়োজন যে তারা চেক করবে, রিভিউ করবে টাইম টু টাইম যে কিভাবে। এবং সরকার একটা জিনিস বলতে চাইছে যে স্কিলড অর্থাৎ দক্ষ শেফই যদি তোমার আনতে হয়, তাহলে তুমি স্কিল মাইগ্রেশনের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি দিয়ে তুমি দক্ষ শেফ নিয়ে আসো। সরকার তো বলছে না যে তুমি শেফ আনতে পারবে না, শেফ আনতে পারবে। কিন্তু তারা যে রেস্টুরেন্ট মালিকরা যেটা বলছেন, রেস্টুরেন্ট মালিকটা বলছেন যে সরকারের যে বেঁধে দেওয়া মানে স্যালারি থ্রেশহোল্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্কের ৩৮,০০০ পাউন্ড সম্ভবত, আমি যদি ভুল না করি, ৭০০ পাউন্ড মিনিমাম। হ্যাঁ, ৩৮,৭০০ পাউন্ডের এই ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেয়া হয়েছে। কোন স্কিল স্টাফ বা শেফকে বা দক্ষ শেফকে তুমি নিয়ে আসতে চাইলে তোমাকে ৩৮,৭০০ পাউন্ডের বেতন নিশ্চিত করতে হবে। কিন্তু রেস্টুরেন্ট মালিকরা বলছেন তারা তো তাদের স্টাফকে ৩৮,৭০০ পাউন্ড বেতন দিলে তার রেস্টুরেন্টই চলবে না। তো একদিকে হচ্ছে তার স্টাফ সংকট, আরেকদিকে হচ্ছে তিনি এই উচ্চ মূল্যের বেতন তিনি দেখাতে পারছেন না বা দিতে তার সামর্থ্য নাই। তাহলে ম্যাক যে পরামর্শটা দিচ্ছে হোম অফিসকে বা ব্রিটিশ সরকারকে, যে এটা রিভিউ করা দরকার এবং এই দক্ষ শেফকে শর্টেজ অকুপেশন লিস্টের তালিকাভুক্ত করা দরকার। তখন স্যালারি থ্রেশহোল্ডটা ২৫,০০০ বা ২৬,০০০ নেমে আসবে। তাদের পক্ষে ২৬,০০০ এই বেতন দেওয়া সম্ভব। আপনি এটাকে কিভাবে দেখেন? জি, আপনি ঠিকই বলেছেন। কারণ শেফ যে জব রোলটা ছিল আগে কিন্তু এটা শর্টেজ অকুপেশন লিস্টে ছিল। কিন্তু কনজারভেটিভ গভর্নমেন্ট যেটা তাদের শেষ সময়ে যেই কাজটা করেছিল সেটা হচ্ছে যে এটা শর্টেজ অকুপেশন লিস্ট থেকে তুলে দেয়। এটা শুধু শেফ না, এর সাথে আপনি দেখবেন যে আরো অনেকগুলো পজিশন ছিল যেগুলোকে তারা এই শর্টেজ অকুপেশন লিস্ট থেকে বের করে দেয়। শর্টেজ অকুপেশন লিস্টে থাকলে যে সুবিধাটা হয়, ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হয়, এবং এই ক্যাটাগরিতে যারা আছে তাদের স্যালারিটা একটু কম হলেও আপনার চলে। সো সাধারণ যে স্যালারি লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু শর্টেজ অকুপেশন লিস্টে দেখা যাচ্ছে যে একটু স্যালারির থ্রেশহোল্ডটা একটু কম। দ্যাট মিনস হচ্ছে আপনি কম স্যালারি দিয়েও যেহেতু আপনার দরকার এই পজিশনগুলো, যেমন আপনি ধরুন কেয়ার সেক্টরে কিন্তু আপনার সকল স্যালারি বাড়ানোর পরেও হোম অফিস এই সেক্টরটাতে আপনার স্যালারি রেখেছিল ২৩,২০০ পাউন্ড। বাট এটা অবভিয়াসলি চেঞ্জ করে
তারা এই এপ্রিল থেকে এই বছরের এপ্রিল থেকে তারা করেছে 25,000 পাউন্ড। কিন্তু আপনি যখন দেখবেন যে একদিকে একজন কেয়ার ওয়ার্কার এই দেশে দরকার, তাকে আমরা 25,000 দিচ্ছি। কিন্তু আমার তো একটা বিজনেস চালানোর জন্য শেফও দরকার। আমার একটা একটা রেস্টুরেন্ট চালানোর জন্য শেফ দরকার। তো শেফের বেতনটা কিন্তু আমি করে রেখেছি মিনিমাম 38,700 পাউন্ড। সো এটা তো অবভিয়াসলি একটা বিগ বার্ডেন। এবং পাশাপাশি যদিও এখানে কিছু এক্সেপশন রয়েছে, কিছু ক্ষেত্রে যাদের বয়স আপনার 26 এর কম, যারা পিএইচডি করছে বা যারা রিসেন্ট গ্রাজুয়েট এখানে স্টুডেন্ট থেকে, তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। বাট আদার দেন দ্যাট তাদের ক্ষেত্রে তারা 30,960 পাউন্ড দিলেও তাদেরকে এমপ্লয়াররা রিক্রুট করতে পারবে। সো আদার দেন দ্যাট অন্য যে কোনো ক্ষেত্রে যদি কোনো একটা ব্যক্তি যার বয়স 26-এর বেশি, সে যদি শেফ হয়ে থাকে, সে যদি এই দেশে আসতে চায়, তাহলে কিন্তু তাকে মিনিমাম স্যালারি দিতে হবে 38,700 পাউন্ড। অবভিয়াসলি এটা একটা বার্ডেন ফর দ্য এমপ্লয়ার্স, যে এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনি দেখেন একটা স্টাফ যখন এখানে কাজ করে, তার জন্য ট্যাক্স দিতে হচ্ছে, এনআই দিতে হচ্ছে, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন দিতে হচ্ছে। এটাও আসলে মোর দেন 10-11%। সো এই যে সকল কিছু যুক্ত করে, পাশাপাশি তার জন্য পেনশন কন্ট্রিবিউশন দিতে হয়। তো এটা কিন্তু একটা ইয়ের জন্য রিয়েল বার্ডেন। আর নট অনলি দ্যাট, রিসেন্টলি হোম অফিস যেটা করেছে, একটা কজ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ যেটা আপনি ইস্যু করবেন, সেটা আগে যেখানে ছিল প্রথমে ছিল আপনার 199, এটাকে বাড়িয়ে তারা করলো 239। এখন রিসেন্টলি এক ধাপে, হুইচ ইজ মানে ডাবলেরও বেশি, আপনি 525 করে ফেলেছেন। এই টাকাটা কিন্তু এমপ্লয়ারকে দিতে হয়। তো এমপ্লয়ার যখন দেখবে যে এত বাধা কেন, তখন কিন্তু তারা একটু ডিসকারেজ হয়ে যায় অনেক সময়, যে এত টাকা স্যালারি দিয়ে আমি কিভাবে আনবো। এই একটা ইন এডিশন টু দ্যাট, ধরেন আপনার স্টাফ নিয়ে আসলাম, সবকিছু করলাম, বেতনও দিচ্ছি, তারপরে কিন্তু আরেকটা থাকে হচ্ছে আপনার, যেটা বাধার কথা বলছি, যে কমপ্লায়েন্সটা মেইনটেইন করা, যে সবকিছু যেভাবে হোম অফিস চায় সবকিছু আপনার কাগজপত্র ঠিক রাখা, এই জিনিসগুলো হচ্ছে বাধা। বাট আদার দেন দ্যাট, আপনি যদি প্রপারলি দেশে বিজনেস করেন, জেনুইনলি আপনি যদি বিজনেস করেন, সবকিছু ঠিক মতো রান করেন, আপনি যদি বিএটি রেজিস্টার্ড হন, বিএটি দেন, সেই ক্ষেত্রে কিন্তু যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছে, তাদের কিন্তু এখানে স্টাফ এদেশ থেকে হোক বাইরে থেকে হোক আনতে অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই বর্তমানে। বাট যদি এটাকে শর্টেজ করা হয়, তাদের ক্ষেত্রে তাদের আরো সুবিধা হবে। সেই ক্ষেত্রে যেটা হবে, তাদেরকে শর্টেজ অকুপেশনে থাকলে সাধারণত দেখাতে হয় না যে আমি লেবার মার্কেট টেস্ট করেছি। লেবার মার্কেটটা যদি এখনো নাই অন্য কোনো ক্ষেত্রেই, বাট স্টিল হোম অফিস অনেক সময় দেখতে চায়। লেবার মার্কেট টেস্টটা হচ্ছে যে আমি লোকাল ব্রিটিশ সিটিজেন বা এখানে যারা স্থায়ী রয়েছে, সেটেলড পারসন রয়েছে বা ইউরোপিয়ান অন্যান্য নাগরিক রয়েছে, তাদের কাছ থেকে আমি তাদের মধ্য থেকে কেন আমি খুঁজে পাচ্ছি না, কেন আমি চাচ্ছি ওভারসিজ থেকে একজনকে আনতে। বাট শেফের ক্ষেত্রে এটা কিন্তু ইজিলি এস্টাবলিশ করা যায়। এখন ধরুন একজন জাপানিজ রেস্টুরেন্ট খুলবে, তার যদি জাপানিজ একটা শেফ দরকার হয়, উনি যদি জাপান থেকে একজন শেফকে আনতে চান, এই ক্ষেত্রে হোম অফিস কিন্তু খুব একটা বাধা দেওয়ার কথা না, অ্যাজ লং এজ তার অন্যান্য ক্যাটাগরিগুলি যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো সে ফুলফিল করতে পারছে। যেমন উনি যদি স্কিলড শেফ হয়ে থাকেন, উনি যদি ওয়েল এক্সপিরিয়েন্সড শেফ হয়ে থাকেন। তবে এখানে আরেকটা বাধা যে জিনিসটা আমি আলোচনা করতে চাই তানভীর ভাই, সেটা হচ্ছে যে স্পেশালি শেফের ক্ষেত্রে ধরুন এখন আমি একজন শেফ, আমি হয়তো ভালো একটা রেস্টুরেন্টে কাজ করছি, আমি আমার পর্যাপ্ত সাফিসিয়েন্ট যে স্কিল থাকা দরকার সেটা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, শেফ হিসেবে আমার কোনো প্রকার অযোগ্যতা নাই, আমি সম্পূর্ণ ফাইন। কিন্তু প্রবলেম হয়ে যায় যেখানে একজন ইউকের যে স্ট্যান্ডার্ডটা দেখেন, এখানে স্কিলড ওয়ার্কার যারা রয়েছে, যাদেরকে আপনি আনতে চান, এটা আপনি শেফ থেকে শুরু করে একজন বিল্ডার্স থেকে শুরু করে একজন রাজমিস্ত্রি থেকে শুরু করে আপনি একদম সায়েন্টিস্ট পর্যন্ত, এখানে আপনি ইঞ্জিনিয়ার আনেন, সবার কি স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে তারা সেট করেছে মিনিমাম B1 লেভেল অফ ইংলিশ। B1 হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, আইএলস এর 4 সমান।
IELTS এর এক্সাক্টলি 4 এর সময় আপনি ইন্ডিভিজুয়ালি আপনাকে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং এ 4 করে পেলেই আপনি B1 পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে হোম অফিসের এই জিনিসটা ভালোভাবে বিবেচনা করা দরকার যে আমি যদি সিম্পলি একটা রেস্টুরেন্টের ব্যাপারে আলোচনা করি যে একজন শেফের কি কাজ আর একজন রেস্টুরেন্ট ম্যানেজারের কি কাজ। তো রেস্টুরেন্ট ম্যানেজারকে কিন্তু অনেক হিউজ পরিমাণ কাজ করতে হয়। যেমন ধরেন উনাকে আ সবকিছু মেইনটেইন করতে হয়, রোটা করতে হয়, স্টাফ কন্ট্রোল করতে হয়, স্টাফ ট্রেনিং করতে হয়, কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কাস্টমারের কমপ্লেইন হ্যান্ডেল করতে হয়। রেস্টুরেন্টের যেকোনো জিনিস মানে নষ্ট হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য যে সাপ্লায়ারদের সাথে কথা বলতে হয়, তাদের বিভিন্ন ধরনের আ মানে যত ধরনের প্রবলেম রয়েছে রেস্টুরেন্টে। আপনার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত লোকদের সাথে কমিউনিকেশন করতে হয়। একটা রেস্টুরেন্ট চালানোর জন্য তাদেরকে HMS এর সাথে যোগাযোগ করতে হয়, তাদেরকে আ হোম অফিসের সাথে যোগাযোগ করতে হতে পারে। তো তার যে দায়িত্ব আপনি যদি কম্পেয়ার করেন যে একজন রেস্টুরেন্টে সে শুধু কারি বানাবে, তার দায়িত্বটা কিন্তু এক না। তার কিন্তু সমমানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস এর দরকার নাই। কিন্তু হোম অফিসের যেটা সেট করা যে সকল স্কিলড ওয়ার্কারের থাকবে হচ্ছে B1 এই জিনিসটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না। এটা they must review it. They must. Because এটা আপনি একজন রাজমিস্ত্রিকে আপনি B1 লাগবে বলছেন, একদিকে আপনি একজন ইঞ্জিনিয়ারকেও বলছেন আপনি B1 লাগবে। আরে ভাই এটা তো দরকার নাই।